এই মহান জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই মাননীয় স্পিকার। সেই সাথে আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সেই আপসহীন দেশনেত্রীকে, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য জীবনের মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে যার যার আসনে মেহেরবানি করে বসুন। দয়া করে যার যার আসনে মেহেরবানি করে বসুন। আমাদের মাননীয় সংসদ সদস্য বক্তব্য শেষ করতে দিন। আমাদের নেতা, পার্টির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তিনি আমাকে রাজশাহী ৩ পাবা মোহনপুরের মানুষের সেবা করার জন্য মনোনয়ন দিয়েছিলেন মহান জাতীয় সংসদে, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার পাবা মোহনপুরবাসীকে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির যে বক্তব্য, সেই বক্তব্যটিকে এনজয় করেছিলাম এবং তাকে সাথে সাথে ধন্যবাদও দিয়েছিলাম। এই জন্য যে এখনও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমরা দেখেছি ইতিহাসকে এবং সত্য ইতিহাসকে স্বীকার করে নেওয়া, পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনে যে নৈরাজ্য, সন্ত্রাস এবং স্বৈরাচারের উত্থান হয়েছিল, পাশাপাশি আমাদের যে বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল, সেইটি তিনি অপকটে স্বীকার করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শুধু এইটুকু বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে জনসভায় গেছিলেন। সেখানে গিয়ে উনি কৃষকদের জন্য উনি যে ক্ষুদ্র ঋণ, সেই ঋণের মওকুফ করার ঘোষণা দিয়েছিলেন। ইতিমধ্যে সেটি কার্যকর হয়েছে। আমি আর একটি বিষয় বলতে চাই, উনি রাজশাহীতে গিয়ে ওই আমাদের ঐতিহাসিক পদ্মা ব্যারেজের জন্য উনি প্রস্তাব দিয়েছিলেন। আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই পদ্মা ব্যারেজের কাজ যেন খুব দ্রুত শুরু হয়। আমি আমার নির্বাচনী এলাকার আমি কিছু বক্তব্য রাখতে চাই, সমস্যার কথা বলতে চাই। আপনারা জানেন যে পবা মোহনপুর এলাকার পবা উপজেলাটি এটি 2008 সালে প্রস্তাবের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, যেটিতে একবার বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রয়াত ভূমিমন্ত্রী কবির হোসেন। কিন্তু তৎকালীন নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশে এই বিএনপির সেই আসনটি ছিল না। 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু আগের দিনে আগের রাত্রে নির্বাচনের সমস্ত কার্যক্রম সমাপ্ত হওয়ায় সেই নির্বাচনে আমরা আমরা বিজয়ী হতে পারি নাই। কিন্তু দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের পরে আমাদের প্রায় 20,000 শহীদ, আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের শহীদের বিনিময়ে প্রায় 5 লক্ষ নেতাকর্মীকে 60 লক্ষ মিথ্যা মামলার পরে আমাদের অনেক সূর্য সহযোগীদেরকে খুন এবং গুমের মাধ্যমে, এবং আমরা সর্বশেষ যে জুলাই আগস্টে অনেক আমাদের নেতাকর্মীরা, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা সহ আবাল বৃদ্ধ বনিতা প্রায় 1400 মতো শহীদ হওয়ার পরে এবং পঙ্গু হয়ে থাকার পরে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি। আমরা আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনি আমাকে বক্তব্য দিয়েছেন, আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যদেরকে বলবো, আমরা এইটি সত্যি সত্যি আমরা মুখে সোনার চামচ অথবা রূপার কাঠি দিয়ে এই সংসদ তৈরি হয় নাই। এইটির পিছনে আমাদের ট্যুর ছিল, আমাদের পোস্টিং ছিল বিভিন্ন জেলখানা থেকে জেলখানায়। আমরা ঢাকা জেল থেকে রাজশাহী জেলে ট্রান্সফার হয়েছি। আমাদের পায়ে ডান্ডা বেরিয়েছিল, আমরা হাসপাতালের বারান্দায় ঘুরেছি। আমি আমার অনেক সূর্য সহযোগীকে দেখেছি, তারা চিকিৎসার জন্য জেলখানা থেকে 2 হাতে হাত করা আর পায়ে ওই ডান্ডা বেরি। আমরা বলি যে আজকে সেই জন্য সবাইকে আমাদেরকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদেরকে সেই অতীতের কথা মনে রাখতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। মাননীয় স্পিকার, আমি আর 2-1টি কথা বলতে চাই। আমার এলাকায় হজরত শাহ মুকদুস রাদিয়াল্লাহু নামে একটি বিমানবন্দর আছে। সেই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের, কিন্তু সেখানে আভ্যন্তরীণভাবে আমরা ব্যবহার করি। সেখানে আমি কয়েকদিন আগে পত্রিকা দেখলাম যে সমস্ত বিমানবন্দরে
ওয়াইফাই সিস্টেমের জন্য সেবা দেওয়া হবে, কিন্তু রাজশাহী সেই হজরত শাহ মুহাম্মদ উপস রাদিয়াল্লাহু আনহুর নামে যে বিমানবন্দর সেটি উল্লেখ নাই। আমি আপনার মাধ্যমে আজকে মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে বলতে চাই, রাজশাহীর সেই বিমানবন্দরে সেই ফ্যাসিলিটি যেন ওয়াইফাই ফ্যাসিলিটি যেন দেওয়া হয়। আমার ওই এলাকায় ওখানে কৃষি প্রধান অঞ্চল, বাংলাদেশের সমস্ত রিসোর্স সেই উত্তরাঞ্চল তথা রাজশাহী থেকেও অনেকাংশে এখানে আসে। সেই রিসোর্সগুলিকে আমরা সমন্বিত করে কার্গো এয়ারপোর্টের মাধ্যমে যদি এয়ারপোর্ট চালু করতে পারি, বিমান ব্যবস্থা চালু করতে পারি, তাহলে নিশ্চয় আমরা শুধু ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা নয়, আমরা বিদেশেও সেটাকে রপ্তানি করে আমার ওখানে যে সমস্ত কার্যকরী ফসলাদি আছে সেইগুলিকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা সক্ষম হতে পারি। মাননীয় স্পিকার, আমার এই এলাকায় অনেক বেকার আছে। বেকারদের জন্য কৃষিভিত্তিক অ্যাগ্রোবেজ প্রক্রিয়া করার জন্য সেখানে যথেষ্ট সুযোগ আছে এবং সেখানে অনেক ব্যবস্থা করা যেতে পারে। সেই জন্য আমি আজকে দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমাদের ওখানে বীজ সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নাই। আমি অনুরোধ করব সেখানে বীজ সংরক্ষণ করার জন্য যদি ব্যবস্থা করা হয়, স্পেশালাইজড কোল্ড স্টোর নির্মাণ করা হয় এবং বিভিন্ন প্রক্রিয়া যেন আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে সেখানে যেমন বেকার সমস্যার সমাধান হবে। পাশাপাশি আমাদের ওখানে আপনারা দেখেছেন মাননীয় স্পিকার, গত 3 দিন আগে পত্রিকাতে উঠেছে ওই রাজশাহী মেডিকেলের অব্যবস্থাপনার কথা। আমরা আজকে বলতে চাই সেখানে আরও অনেক ব্যবস্থা আছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সে এখনো আলোর মুখ দেখে নাই। সেইটিকে অচিরে আলোর মুখ দেখানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয়